আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার উপস্থিত হয়েছি সেই সময়ের পরবর্তী পর্ব নিয়ে। কলকাতা থেকে পেশোয়ার পর্যন্ত ছড়ানো রয়েছে যে সেনাবাহিনী, তার নাম বেঙ্গল আর্মি। কোম্পানির এই সেনাবাহিনীর মধ্যে অবশ্য বাঙালি সৈনিকের সংখ্যা অতি নগণ্য। বিভিন্ন জাতি ও বর্ণের পেশাদার সিপাহীরা ইংরেজদের অধীনে সুশিক্ষিত হয়ে একই ক্যান্টনমেন্টে সুশৃঙ্খলভাবে অবস্থান করে। এখন ব্রিটেনের রাজকীয় সৈন্যবাহিনীর একটি অংশ হিন্দুস্থানে নিযুক্ত। বিনা রক্তপাতে অযোধ্যা রাজ্যের পতন হয়েছে ইংরেজদের কাছে। এখন উত্তর ও পূর্ব ভারতে কোথাও কোনো সংঘর্ষ নেই। এখন শান্তির সময়। সিপাহীরা সকালে বিকেলে নিয়মমাফিক কুচকাওয়াজ করে ও অন্য সময় জটলা ও হইহল্লায় মেতে থাকে। সৈন্যরা মধ্যে মধ্যে স্থান থেকে স্থানান্তরে বদলি হয় বলে সারা ভারতবর্ষের সংবাদ মোটামুটি তারাই কিছুটা জানে। তাছাড়া সম্প্রতি বিলাতের অনুকরণে এদেশেও কোনো কোনো স্থলে রেল নামে বাষ্পশকর চালু হয়েছে এবং টেলিগ্রাফ নামক এক আশ্চর্য যন্ত্রে তার মারফত সংবাদ আদান প্রদান করা যায়। ভারতীয় সিপাহীরা নিমকহারাম নয়, তারা কোম্পানির বেতনভুক। সেই জন্য তারা কোম্পানির জন্য প্রাণ দিতেও সর্বদা প্রস্তুত। বহুদিনে সুসম্পর্কের জন্য ঝানু ইংরেজ অফিসাররা ভারতীয় সিপাহীদের সঙ্গে খোলাখুলি মেলামেশা করে, তাদের সুখ দুঃখের অংশীদার হয়, তাদের উৎসবেও অংশগ্রহণ করে। আবার বিলাত থেকে সদ্য আগত তরুণ অফিসাররা সেনাবাহিনীতে নতুন রীতিনীতি প্রবর্তনের পক্ষপাতী। নতুন নতুন অস্ত্র আবিষ্কৃত হচ্ছে, সেই অনুযায়ী বাহিনীকে উপযুক্ত হয়ে উঠতে হবে। ভারতে ইংরেজ শাসনাধীন এলাকা যত বাড়ছে, সুদৃঢ় ও সুসংঘবদ্ধ সেনাবাহিনী গঠনের প্রয়োজনীয়তা ততই বাড়ছে। এখন শান্তির সময়। এখন এইসব জল্পনায় অনায়াসে সময় কাটানো যায়। একটি ব্যাপার নতুন ব্রিটিশ অফিসারদের কাছে বড়ই দৃষ্টিকটু লাগে। তারা খ্রিস্টান সৈন্যবাহিনী দেখায় অভ্যস্ত। তারা ভারতীয় সিপাহীদের মধ্যে হাজার রকম জাতিভেদ দেখে। একজন রিশালদার পদমর্যাদায় অনেক উচ্চ হয়েও উর্দি পরিধান করে না থাকা অবস্থায় একজন সামান্য লস্করকে দেখে ভুল লুণ্ঠিত হয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে, কারণ লস্করটি ব্রাহ্মণ, রিশালদারটি যাতে গোয়ালা। সেনাবাহিনীতে কখনো এমন চলে? একজন হিন্দু সিপাহী একজন মুসলমান সিপাহীর হুকুম তামিল করতে সর্বদা প্রস্তুত, কিন্তু মুসলমান সিপাহী তার খাদ্য একটু স্পর্শ করলে সে ঘৃণা ভরে সম্পূর্ণ খাদ্য ফেলে দেবে। শ্বেতাঙ্গ অফিসারদের একটি রন্ধনশালা, আর ভারতীয় সিপাহীদের মধ্যে কত রন্ধনশালা তার ইয়ত্তা নেই। বিরক্ত হয়ে কোনো নতুন রীতির প্রবক্তা ইংরেজ এক এক সময় বলে ওঠে, এর বদলে মধ্যপ্রাচ্য, মালয়, চীন, এমনকি লাতিন আমেরিকা থেকে খ্রিস্টানদের ভাড়া করে এনে ভারতীয় সৈন্যবাহিনী গড়লে হয় না? কয়েক বছর আগে ব্রহ্মদেশের কিছু অংশ জয় করা হয়েছে। সে সময় সিপাহীদের এক অংশ ব্রহ্মদেশে যেতে অস্বীকার করেছিল, কারণ তারা কালাপানি পার হবে না, তাতে তাদের ধর্ম নষ্ট হবে। এ তো বিদ্রোহেরই নামান্তর। লর্ড ক্যানিং গভর্নর জেনারেল হয়ে এসে এর প্রতিবিধান করতে উদ্যোগী হলেন। তিনি বিধান জারি করলেন যে এরপর থেকে নতুন সৈন্য নিয়োগের সময় তাদের যে কোনো স্থানে যে কোনো পরিবেশে লড়াইতে রাজি হওয়া স্বীকৃতি দিয়ে চুক্তিবদ্ধ হতে হবে। এখন শান্তির সময়। এখন কুচকাওয়াজের শেষে কোনো কোনো ব্রিটিশ অফিসার সিপাহীদের কাছে খ্রিস্ট ধর্মের মহিমার কথা সরলভাবে ব্যাখ্যা করে শোনায়। খানা টেবিলে অফিসাররা আলোচনা করে। আমেরিকায় কৃষ্ণাঙ্গ দাসরা সকলেই তাদের প্রভুর ধর্ম গ্রহণ করে খ্রিস্টান হয়েছে। ভারতীয় দাসরাও খ্রিস্টত্ব গ্রহণ করলেই তো বহু সমস্যার অবসান হয়। এখন শান্তির সময়। এখন সিপাহীদেরও বিশ্রাম আলাপের প্রচুর অবকাশ। তাদের কানেও নানা রকম কথা আসে। কোথাকার ব্যারাকের ফাটকে হিন্দুর উচ্ছিষ্ট পাত্রে নাকি মুসলমানকে খাদ্য দেওয়া হয়েছে, কানপুরে গরুর হাড় চূর্ণ করে রুটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে না, নতুন টোটো ব্যবহার করতে হবে
খোলসটা দাঁত দিয়ে ছিঁড়ে। সেই খোলসটা গরু ও শুয়োরের চর্বি মিশিয়ে তৈরি। সিপাহের বেতন 8 টাকা, কিন্তু ব্রিটিশ এলাকার বাইরে গিয়ে যুদ্ধ করলে বার্তা দেবার কথা আরও সিপাহীর বেতনে 8 টাকা, কিন্তু সেই এলাকা জয় হয়ে গেলে বার্তা বন্ধ হয়ে যায়। এ কেমন নিয়ম? সিপাহী প্রাণপণে লড়াই করে নতুন দেশ জয় করবে আর তার ফলে তার আয় কমে যাবে? বেতনই সিপাহীর নিয়োগ, কিন্তু যে নিয়োগ দেবে তার কেন কথা ঠিক থাকবে না? হালালখোর ইংরেজ শুধু বোঝে নিজের স্বার্থ। পলাশীর যুদ্ধের পর ঠিক 100 বৎসর কাটল। এরপরেও কি সাহেব জাতি এদেশে রাজত্ব করতে পারবে? আরে ভাই, দমদমার ছাউনিতে এই সেদিন কি হয়েছিল শুনিসনি? এক বেটা লস্কর এক ব্রাহ্মণ সিপাহীর কলসি থেকে পানি ঢেলে নিতে গিয়েছিল। ব্রাহ্মণ ঠিক সময় দেখতে পেয়ে সেই হারামি দুঃসাতটার মুখ মেরেছে 1 লাত। সেই লাত খেয়ে সেই নিচা আদমি লস্করটা কি বলেছিল জানিস? বলেছিল, আর জাতের বড়াই করো না, নতুন টোটা দাঁত দিয়ে ছিঁড়বে আর হিন্দু মুসলমান সবার জাত যাবে, সব সিপাহী এক পতিত জাত হয়ে যাবে। গঙ্গার কূলে কলকাতা থেকে কিছুটা উজানে এক অঞ্চলে জঙ্গল সাফ করে কোম্পানির বাহাদুর এক খুব বড় ক্যান্টনমেন্ট স্থাপন করেছে। একসঙ্গে অতগুলি সিপাহী ব্যারাক দেখে কাছাকাছি গ্রামের লোকেরা ওই স্থানটির নাম দিয়েছে ব্যারাকপুর। দলিল ডেসপ্যাচে এখন সেই নামটিই চালু। সম্প্রতি অন্যত্র থেকে 34 নং দেশি পদাতিক বাহিনীকে সরিয়ে এনে রাখা হয়েছে সেখানে। মার্চ মাসের শেষের দিকে এক সকালে সেই রেজিমেন্টের সার্জেন্ট মেজর হিউসন শুনতে পেলেন প্যারেড গ্রাউন্ডে কে যেন বীভৎস গলায় চিৎকার করছে। ভুরু কুঁচকে গেল হিউসনের। কিছুদিন থেকেই এই রেজিমেন্টের ভাবভঙ্গি সন্দেহজনক। এর সিপাহীরা ফিসফিস করে নিজেদের মধ্যে কথা বলে, শ্বেতাঙ্গ কোনো অফিসার দেখলেই হঠাৎ থেমে যায়। এখন উৎকট গলায় চিৎকার করছে কে? সার্জেন্ট মেজর হিউসন ছোটা হাজিরি খেতে খেতে বিরক্তি হলেন। তিনি পাঠালেন তার আটদলিকে। একটু পরে তখন দূরে চিৎকার বন্ধ হয়নি। আটদলির সঙ্গে এলো একজন দেশি অফিসার। তার মুখের বার্তা শুনে হিউসন সাহেব তৎক্ষণাৎ খানার টেবিল ছেড়ে উঠে পড়লেন এবং তার অ্যাডজুট্যান্ট লেফটেন্যান্টকে সংবাদ দিতে বললেন। চললেন প্যারেড গ্রাউন্ডের দিকে। সেখানে জনাকুড়িক সিপাহী নিঃশব্দ এবং স্থিরভাবে দণ্ডায়মান। তাদের নেটিভ অফিসারের নাম ঈশ্বরী পাণ্ডে, সেও অল্প দূরে নিথর। আরেকজন মাস্কেরধারী সিপাহী তাদের সামনে লাফিয়ে লাফিয়ে হিন্দুস্তানি ভাষায় কী যেন বলছে। হিউসেন কঠিন মুখ করে এগিয়ে গেলেন মাস্কেরধারী সিপাহীটির দিকে। সে সাহেবকে দেখে বড় একটা কামানের পাশে গিয়ে সুবিধে মতো জায়গা গ্রহণ করল এবং চেঁচিয়ে বলল, ভাইও, দাগাবাজ দুশ্মনকে খতম কর দো, খতম কর দো। বোঝা যায় অনেকক্ষণ ধরেই চিৎকার করছে সেই সিপাহীটি। তার কণ্ঠস্বর খসখসে, পদক্ষেপ নেশাখোরের মতন। সে অন্য সিপাহীদের বলছে সাহেবদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে। বাকি সিপাহীরা কেউ এসে তার পাশেও দাঁড়াচ্ছে না, আবার তার কথার প্রতিবাদও করছে না। হিউসেন ঈশ্বর পাণ্ডেকে ধমক দিয়ে প্রশ্ন করলেন, হু ইজ দ্যাট বেগার? হোয়াই ইজ হি শাউটিং? ঈশ্বর পাণ্ডে সাহেবকে দেখে স্যালুট ঠুকল না। সে প্রশ্নের কোনো উত্তরও দিল না। হিউসেন আবার বললেন, ক্যাপচার হিম। কামানের পাশে লুকোনো সিপাহীটির নাম মঙ্গল পাণ্ডে। তার চক্ষু দুটি রক্তবর্ণ। উত্তেজনায় তার সর্বশরীর কম্পিত হচ্ছে। সে মাস্কেট তুলল হিউসেনের দিকে। তারপর সে ব্যাপারটি সংঘটিত হলো। ইংরেজের সৈন্য ব্যারাকের মধ্যে দাঁড়িয়ে একজন দেশি সিপাহী আগ্নেয়াস্ত্র উঁচিয়ে সত্যি সত্যি গুলি চালালো তার শ্বেতাঙ্গ প্রভুটির দিকে। এ এক অভাবনীয় কাণ্ড। গুলি হিউসেনের গায়ে লাগলো না, তবু আত্মরক্ষার জন্য তিনি দরাম করে পড়ে গেলেন মাটিতে। ভয়ের চেয়ে তার চোখে মুখে গভীর বিস্ময় মাখা। 20 জন সিপাহীর সামনে এক উন্মাদ গুলি ছোড়ার
সাহস করলো তার দিকে, তবু কেউ বাধা দিল না। দেশীয় অফিসার তার হুকুম শুনেও অমান্য করল। মঙ্গল পাণ্ডে মাস্কেটে আবার গুলি ভরেছে। হিউসেন তার মধ্যে গড়িয়ে দূরে সরে যাবার চেষ্টা করলেন। তার মধ্যেই ঘোড়া ছুটে এসে উপস্থিত হলেন লেফটেন্যান্ট। মঙ্গল পাণ্ডে দ্বিতীয় গুলি ছুড়ল সেই লেফটেন্যান্টের দিকে। এবারও সামান্য দিগ্ভ্রষ্ট হলো। লেফটেন্যান্টের গায়ে না লেগে লাগলো ঘোড়ার গায়ে। ঘোড়া শুদ্ধ লেফটেন্যান্ট পড়ে গেল মাটিতে। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে তিনি কোমর বন্ধ থেকে টেনে বার করলেন তলোয়ার। মঙ্গল পাণ্ডেও তলোয়ার নিয়ে ছুটে এলো এবং দেশি সিপাহীরাই প্রথম অস্ত্রাঘাত করল রাজসৈনিকের ওপর। মঙ্গল পাণ্ডের তলোয়ারে দুবার আঘাত হানল লেফটেন্যান্টের মাথায় এবং ঘাড়ে। ততক্ষণে হিউসেনও তলোয়ার নিয়ে তাড়া করে এলেন। চলল তিনজনের লড়াই। এর মধ্যে মঙ্গল পাণ্ডেই বেশি শক্তিশালী এবং উন্মত্ত বধ। দুপক্ষই চিৎকার করছে যুদ্ধরত অবস্থায়। মঙ্গল পাণ্ডে বলছে, ভাইও, দুশ্মনকে খতম করো। চুপ করে দাঁড়িয়ে থেকো না, তোমাদের অস্ত্র করে নেবে, তার আগে তোমরা কেড়ে নাও। আংরাজের দিন শেষ হয়ে আসছে। আর হিউসেন চিৎকার করছে, গার্ড, ক্যাপচার হিম, ডিসআর্ম হিম। সিপাহীরা এই আবেদন বা আদেশের মধ্যে কোনোটাই শুনল না। তারা দ্বিধাগ্রস্ত অবস্থায় চুপ করে দাঁড়িয়ে রইল। সাহেব দুজনের ওপরেই তলোয়ারের আঘাত বেশি পড়ছে দেখে সিপাহীদের মধ্যে একজন শেখ পান্তু এগিয়ে এসে সাহেব দুজনকে উদ্ধার করে নিয়ে এলো, কিন্তু মঙ্গল পাণ্ডেকে বন্দি করার কোনো চেষ্টাই করল না। মঙ্গল পাণ্ডে আবার আশ্রয় নিল বড় কামানটির আড়ালে। ইতিমধ্যে হুড়োহুড়ি করে আরও অনেক ব্রিটিশ অফিসার এসে পড়েছে। প্রবল গোলমাল ও দিশাহারা অবস্থা। কোনো ইংরেজি আর মঙ্গল পাণ্ডের দিকে এগিয়ে যেতে সাহস করছে না। সে কামানের আড়ালে এমনভাবে লুকিয়ে আছে যে দূর থেকে তাকে গুলি করে হত্যা করা যাবে না। পুনঃ পুনঃ আদেশ দেওয়া সত্ত্বেও সিপাহীরা কেউ মঙ্গল পাণ্ডেকে ধরতে গেল না। ব্যারাকপুরের সম্পূর্ণ ডিভিশনের কমান্ডার পৌর জেনারেল হিয়ার্সো এসে পড়লেন অবিলম্বে। তার অশ্ব একেবারে ভিড়ের মধ্যে ঢুকে পড়ায় একজন ব্রিটিশ অফিসার সাবধান করে দিল, স্যার, ওর মাস্কেট কিন্তু লোড করা আছে। ক্রোধে হিয়ার্সের মুখখানি লাল। তিনি দাঁত নিষ্পেষণ করে বললেন, ড্যাম হিজ মাস্কেট। তারপর নিজের পিস্তল তুলে সিপাহীদের উদ্দেশ্যে বললেন, যে প্রথম আমার হুকুম অমান্য করবে সে একজন মৃত সৈনিক। ওই উন্মাদটিকে ধরবার জন্য আমার সঙ্গে এসো। কয়েক মুহূর্তের জন্য সম্পূর্ণ নিস্তব্ধতা। তারপর মঙ্গল পাণ্ডে কান্নার সুরে কী যেন বলে উঠল। অসীম সাহসী জেনারেল হিয়ার্সকে কয়েক কদম এগিয়ে গেলেন কামানটার দিকে। সিপাহীরা দ্বিধা ত্যাগ করে এবার অনুসরণ করল জেনারেলকে। জেনারেলের আদেশ যেন মন্ত্র। কয়েক পুরুষ ধরে ভারতীয় সিপাহীরা এ মন্ত্র অগ্রাহ্য করতে ভুলে গেছে। একটি বিস্ফোরণ, একটি গুলি উড়ে যাওয়া শীষের মতন শব্দ, ধোঁয়া। কেউ একজন পড়ে গেল মাটিতে। ধোঁয়া সরে যাবার পর দেখা গেল জেনারেল নন, মাটিতে পড়ে আছে মঙ্গল পাণ্ডে। তার চেষ্টা ব্যর্থ হলো দেখে এবং ইংরেজদের হাতে ধরা না দেবার চেষ্টায় শেষ মুহূর্তে সে মাস্কেটে নল নিজের বুকের দিকে ফিরিয়ে ঘোড়া টিপেছিল। তৎক্ষণাৎ ইংরেজ সৈনিকরা সেই 20 জন সিপাহীকে ঘিরে ফেলে নিরস্ত করে ফেলল এবং হাতে পায়ে লোহার বেড়ি পরিয়ে বন্দি করা হলো তাদের। মঙ্গল পাণ্ডে গুরুতর আহত হয়েও তখনও জীবিত। তার পায়ে শিকল বেঁধে একটি অশ্বের সঙ্গে সেই শিকল জুড়ে দিয়ে সমস্ত কুচকাওয়াজের মাটিতে ছ্যাঁচড়ানো হলো। তবু সে মরে না। যথানিয়মে কোর্ট মার্শাল হলো মঙ্গল পাণ্ডে এবং বিচারে তার ফাঁসির হুকুম হলো। সেই কুচকাওয়াজের মাঠে গ্যারিসনের সমস্ত সৈনিকদের উপস্থিতিতে মুমূর্ষু মঙ্গল পাণ্ডেকে বহন করে এনে ঝুলিয়ে দেওয়া হলো ফাঁসির দড়িতে। শেষ মুহূর্ত পর্যন্ত সে গালিগালাজ করে গেল ইংরেজদের বিরুদ্ধে। সিপাহীদের উদ্দেশ্যে বলল, দাগাবাজ দুশ্মন अंग्रेज को खत्म कर दो भाइयों सिपाहियों।
20 জন সিপাহীর কোয়ার্টার গার্ডের অধিনায়ক ঈশ্বরী পাণ্ডেও ফাঁসির হুকুম পেল, বাকি সিপাহীদের কারাদণ্ড। সামরিক ছায়ানিত্যে এ অতি তুচ্ছ ঘটনা। কোর্ট মার্শালে 2-1 সিপাহীর ফাঁসি দেওয়া নতুন কিছু ব্যাপার নয়। এমনকি ব্রিটিশ সৈনিকরাও কোনো অপরাধ করলে তাদেরও কোর্ট মার্শাল হয়। মৃত্যুদণ্ড দেয়া হয় না অবশ্য, তবে কিছু না কিছু শাস্তি পায়। কিন্তু মঙ্গল পাণ্ডের প্রেতাত্ম যেন ভাসতে লাগল ব্যারাকপুর সেনানিবাসের বাতাসে। 34 নং ইনফ্যান্ট্রি সিপাহীদের সকলেইকেই নিরস্ত করে পাঠিয়ে দেওয়া হয়েছে উত্তর ভারতে। বাকি সিপাহীদের মুখগুলিও যেন থমথমে মনে হয়, যদিও তারা সকলেই সমবেতভাবে নতুন করে আনুগত্যের শপথ নিয়েছে। তবু ইংরেজ অফিসাররা তাদের মুখের দিকে যখন তখন ভ্রু কুঞ্চিত করেন। অদ্ভুত এই এশিয়াটিকদের মুখ, এমন ভাবলেশহীন যে কিছুতেই মনের কথা টের পাওয়া যায় না। অফিসারদের কোয়ার্টারে অতি বিশ্বস্ত আর্দালি, সহিস ও বাবুর্চিদেরও যেন আর তেমন বিশ্বস্ত মনে হয় না। এতদিন পর মনে হয় ওদের প্রত্যেকের মুখের সঙ্গেই মঙ্গল পাণ্ডের মুখের যেন কিছু মিল আছে। ওরা কি গোপনে নিজেদের মধ্যে কিছু বলাবলি করে? ওদের ওষ্ঠে কি গোপনে ফুটে ওঠে ব্যঙ্গের হাসি? 2 জন উচ্চপদস্থ ইংরেজ সেনানী হিউসেন এবং মিলিতভাবে মাত্র 1 জন দেশি সিপাহীকে লড়াইতে পর্যদস্তু করতে পারেনি। বহু লোক এই দৃশ্য দেখেছে। এরপর নেটিভরা যদি মনে করে শ্বেতাঙ্গ মানে অজেয় নয়। এই ঘটনা গোপন রইল না, ব্যারাকপুর থেকে ক্রমে কলকাতাতেও ছড়ালো। মঙ্গল পাণ্ডেকে সঙ্গে সঙ্গে ফাঁসি দেওয়া হয়েছিল, কিন্তু ঈশ্বরী পাণ্ডের ফাঁসি কার্যকর করতে দেরি হলো। ফাঁসির হুকুম দেবার এখতিয়ার ঠিক কার, তাই নিয়ে একটা প্রশ্ন দেখা দিল। আর যত দেরি হয় ততই গল্প ছড়ায়। কলকাতায় বসে এই সংবাদ জেনে বিরক্ত হলেন গভর্নর জেনারেল লর্ড ক্যানিং। কঠিন শাস্তি যদি দিতেই হয় তবে তা অতি দ্রুত সমাধা করাই উচিত। বিলম্ব হলে দুর্বলতায় প্রকাশ পায়। দেশি লোকদের সবসময় বুঝিয়ে দেওয়া দরকার ইংরেজ শাসনে কোনো প্রকার অস্থিরচিত্ততা বা সংশয়ের স্থান নেই। খবরটি প্রথমে সীমাবদ্ধ রইল কলকাতার ইংরেজদের মধ্যে। সুখী বিলাসী ইংরেজ সমাজে গোপন মৃদু ত্রাসে স্রোত প্রবাহিত হয়ে যায়। কেউ সহজে কিছু মুখ খোলে না, কিন্তু চোখে চোখে কথা হয়। সত্যি একজন দেশি সিপাহী ইংরেজ সেনানায়কদের হত্যা করার জন্য গুলি ছুঁড়েছিল? মনুষ্যদম এই জাতির কোনো একজনের এমন সাহস হয়? অন্য সিপাহীরা নিশ্চিষ্ট হয়ে দাঁড়িয়েছিল। তারা ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ে ক্ষমা ভিক্ষা করেনি। 100 বছর আগে বাংলার নবাব সিরাজউদ্দৌলা আক্রমণ করেছিল কলকাতা। তখন সব ইংরেজকে এই শহর ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল, ঠিক 100 বছর আগে। ক্রমে এই গোপন ত্রাস আর শুধু মনের মধ্যে আবদ্ধ থাকেনি, কানাকানি হয়। হিন্দুস্তানে কোম্পানির রাজ্যসীমা বড় বেশি বিস্তৃত হয়ে পড়েছে। এত বড় রাজ্য শাসনের জন্য দেশি সিপাহী নিয়ে সৈন্য গড়া ছাড়া উপায় নেই। কিন্তু কতখানি বিশ্বাস করা যায় তাদের? মঙ্গল পাণ্ডে হয়ে গেল এক বিভীষিকার প্রতীক। মঙ্গল বাদ দিয়ে শুধু পাণ্ডে, তাও ইংরেজরা পাণ্ডে ঠিক মতন উচ্চারণ করতে পারে না, হলো পাণ্ডি। এই পাণ্ডির মতন দুশ্মন ভারতীয় সিপাহীদের মধ্যে কতজন আছে? যদি সহস্র সহস্র হয়। মঙ্গল পাণ্ডের ঘটনার কয়েক সপ্তাহ কেটে গেছে, ঈশ্বরী পাণ্ডেরও ফাঁসি হয়ে গেছে, তারপর আর কোনো রকম গোলযোগ দেখা যায়নি। তবু ঘটনাটি ভোলা গেল না। রাজধানী কলকাতার সুরক্ষার জন্য জোরদার ব্যবস্থা গ্রহণ করা উচিত নয়? ইংরেজ সমাজের অনেকের মধ্যে একথা গুঞ্জরিত হতে লাগলো। খবরটি কিছুদিনের মধ্যে বাঙালিদের মধ্যেও ছড়ালো। প্রতিক্রিয়া হলো মিশ্র ধরনের। কারোর কাছে ঘটনাটি অত্যন্ত বিস্ময়কর, কারোর কাছে এমন কিছুই না। মঙ্গল পাণ্ডে কি তীব্র নেশাগ্রস্ত কিংবা উন্মাদ ছিল? একমাত্র কোনো বিকৃত মস্তিষ্ক ব্যক্তির পক্ষে এমন নির্বুদ্ধিতার পরিচয় দেওয়া সম্ভব। কিন্তু বাকি সিপাহীরাও নীরব ও নিষ্ক্রিয় ছিল কেন? মঙ্গল পাণ্ডে ব্যর্থ হলেও এর পেছনে কোনো পরিকল্পনা ছিল কি?
একটি তথ্য অবশ্য বেশ মনের দাগ কাটল বাঙালি সমাজে। পলাশী যুদ্ধের পর ঠিক 100 বছর কেটেছে। এ কথা ইংরেজরাই মনে করিয়ে দিচ্ছে। ঠিক 100 বছর, এর কি কোনো গূঢ় মর্ম আছে? ঠিক 100 বছর পার হয়ে আবার কোনো গুরুতর ঘটনা ঘটবে? বন্ধুরা, আজ এই অবধি। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন, আর যারা নতুন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।